মুন্নি, দরজা খোল। আসছি আসছি। এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? তুমি এই শরীর নিয়ে? মুন্নি কোথায়? মুন্নি খেতে বসেছে। আয় বাবু, ঘরে আয়। তার মানে তুমি এখনো খাওনি? না, তোর বাবাকে খাইয়ে দিয়েছি। তুই ওখানে কি করছিস, কেমন ভাবে আছিস, চিন্তা হয়তো। কিভাবে খাবো বল? সত্যি তুমিও না মা? এবার তো সবকিছু ঠিক হয়ে যাবে, বল বাবু। কোনো উত্তর দেয় না রাজবীর। এক বুক বিষণ্ণতা নিয়ে ঘরে প্রবেশ করে। কিরে দাদা ভাই, কিছু কি ব্যবস্থা হলো? না রে, কোনো সুরাহা হলো না। আমরা যতই হাহাকার করি, আমাদের আর্তনাদ শোনার মতো সময় আর ইচ্ছা কোনোটাই ওদের নেই। তবে একটা জিনিস বুঝতে পারছি, মেধার থেকে অর্থের মূল্য অনেক বেশি। এখন অর্থের বিনিময়ে শিক্ষা আর শিক্ষক দুটোই কেনা যায়। আজকাল আর মেধার কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। তাই বলে নিজেদের প্রাপ্য সম্মানটুকু পাবো না? আচ্ছা, ওরা যে এত দুর্নীতি করছে, ওদের কি ভয় করে না? গদি হারানোর ভয়টা তো থেকেই যায়। জানি না, বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার, এসব আমরা বুঝি না। এই কালকেই তো একজন মহিলা শিক্ষা প্রার্থী আত্মহত্যা করল। আজকে ধর্ণা মঞ্চে তো সেটা নিয়েই বিক্ষোভ আন্দোলন চলছিল। কিভাবে যে এক একটা করে প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে, প্যাথেটিক। হ্যাঁ, খবরটা দেখলাম, সত্যি খুবই মর্মান্তিক। রাজবীরের বাবা রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে দুই ভাই বোনকে মানুষ করে তুলেছেন। এক ভয়াবহ দুর্ঘটনায় তার শরীর পুরোপুরি প্যারালিসিসড হয়ে যায়। রাজবীর ছোটবেলা থেকেই নিজের কষ্টগুলোকে একদম চেপে রাখতে পারে না। তার আবেগী মুহূর্তগুলো ছোট থেকেই সে তার বাবার সঙ্গে ভাগ করে নেয়। ছোটবেলায় স্কুলে কোনো বন্ধুর টিফিন কেড়ে খেয়ে নিলে কিংবা পেন্সিল চুরি হয়ে গেলে যখন হীনমন্যতায় ভুগত, তখন বাড়িতে এসে প্রথমে সে তার বাবাকেই সবটা বলতো। তার বাবা তাকে মাথায় হাত বুলিয়ে দিলেই সব হতাশা দূর হয়ে যেত। কিন্তু এখন, বাবা, আমি রাজবীর। রাজবীরের পঙ্গু বাবা চাইলেও কিছু বলতে পারেন না, শুধু তার চোখ দুটো বুঝিয়ে দেয় তার অনুভূতিগুলোকে। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। এবার মনে হয় আমি হেরেই গেলাম বাবা। তোমার এত বছরের সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল বাবা। চাকরিটা আমার হয়তো আর হবে না, তবে তুমি চিন্তা করো না। আমি না হয় একবেলা রিক্সা চালিয়ে আর একবেলা টিউশন পড়িয়ে চালিয়ে নেব। রাজবীরের বাবা মুখে কিছু বলতে না পারলেও তার চোখ দুটো বেয়ে অশ্রুধারা নেমে আসে। রাজবীর কথাগুলো বলে নিজের ঘরে ফিরে যাবে, এমন সময় সে তার মুখ ঘুরিয়ে দেখতে পায় তার মা দরজার সামনে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার মায়েরও চোখ দুটো থেকে নেমে আসছে অশ্রুধারা। রাজবীর বুঝতে পারে তার সমস্ত কথা তার মা শুনেছে, তাই আর কোনো মিথ্যে সান্ত্বনা দেয় না। কি বা সান্ত্বনা দেবে? এতে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। কোনো কথা না বলে তার মা বাবার ঘর থেকে সে তার নিজের ঘরে চলে যায়। এই নোনা জলের মূল্য সমাজের সেই প্রভাবশালী ভুড়িওয়ালা দুর্নীতিগ্রস্ত দ্বৈত রাজাদের কাছে মূল্যহীন, কারণ তাদের মধ্যে অনেকেই হয়তো সমুদ্র সৈকতের নোনা জল গায়ে মেখে সেলফি তুলতে মত্ত হয়ে আছে। কেউ বা মত্ত হয়ে আছে আগামী নির্বাচনের ভাবনায়। সময় কোথায় তাদের?
রাজবীর, বল। কিছু স্বাভাবিক হলো? না বেলা, সবকিছু মনে হয় শেষ হয়ে যাবে। প্রায় প্রতিদিনই এক একজন করে আত্মহত্যা করছে। আমরা বোধহয় আর পারবো না। ওরা অনেক প্রভাবশালী রে। আমাদের আবেগ ওদের অর্থের কাছে হেরে যাবে। নিজের মনটাকে একটু শান্ত কর। দেখ, তুই ভেঙে পড়লে ওদের কি হবে বলতো? তোর বাবা মা মুন্নি, ওদেরকে তো ভালো রাখতে হবে নাকি? আমি আমি আর পারছি না বেলা, আমি আর পারছি না। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি আমি। আমার সহযোদ্ধারা যারা একদিন বলেছিল আমাদের আমাদের জন্য সত্যের জয় হবেই, আজ তারাই আত্মহত্যা করছে। এর থেকে হতাশার আর কিছু হতে পারে না বেলা, হতে পারে না। শান্ত হ রাজবীর, আমি তো তোর পাশে সবসময় আছি। একটু ধৈর্য ধর, একদিন নতুন সূর্য উঠবেই। শুধু সময়ের অপেক্ষা। আর কিচ্ছু হবে না বেলা, আর কিচ্ছু হবে না। যেখানে যেখানে ভবিষ্যতের শিক্ষকদের ক্লাসরুমে না থেকে ফুটপাতে বসে গলা ছিঁড়ে চিৎকার করতে হয়, যেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যরা শিক্ষক হয়ে যায়, যেখানে শিল্পের পক্ষে গর্জে ওঠার ফলে অসহায় মানুষকে দেশের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক হতে হয়, যেখানে শিক্ষক নিয়োগের অভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সেখানে নতুন সূর্য কখনোই উঠতে পারে না বেলা, কখনোই উঠতে পারে না। তুই ভুল ভাবছিস, সেটা তোর মস্ত বড় ভুল ধারণা বেলা, মস্ত বড় ভুল ধারণা। ডিনার করেছিস? হ্যাঁ। কালকে কি আন্দোলন আছে? না, কালকে ওখানে একটা রাজনৈতিক সভা আছে, তাই কালকের দিনটা হবে না। ও আচ্ছা, কালকে তাহলে আমার সঙ্গে একবার দেখা কর। কখন? ওই 10:30-11টা, কলেজ স্কোয়ারে চলে আয়। বেশ, এখন রাখছি, আমার ঘুম পাচ্ছে খুব। বেলা সরকার রাজবীরের প্রেমিকা। শুধু প্রেমিকা বললে অবশ্য ভুল হবে, বন্ধু। আর সেই বন্ধুত্ব থেকেই একটা সময় সেটা প্রেমে রূপান্তরিত হয়। তারা তাদের স্কুল জীবনের দীর্ঘ সময় অতিক্রম করে যখন একই সঙ্গে একই কলেজে অ্যাডমিশন নিয়েছিল, তখন থেকেই বুঝতে পেরেছিল ব্যাপারটা। কেউ কোনোদিন একে অপরকে ভালোবাসার কথাটা বলেনি, তবুও ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে কিছু বলতে হয়নি কখনো। ওই যে ইংলিশে কি একটা কথা বলে না, দে আর মেড ফর ইচ আদার, ব্যাপারটা অনেকটা সেই রকমই। এই মুন্নি, মাকে একটু বলে দিস তো, আমি একটু বেরোচ্ছি। আরে, তুই আজকে কোথায় যাচ্ছিস? আজকে তো কোনো আন্দোলন নেই। না আসলে। বেলাদি? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাস। মা স্নান করে আসুক, আমি মাকে বলে দিচ্ছি। আমারও তো আবার বেরোতে হবে, কলেজেও আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, টাটা। বেলার প্রতিটা কথা রাজবীরের কাছে খুবই স্পেশাল, তাই তার কথা ফেলতে পারে না রাজবীর। বেশ কিছুক্ষণ যানবাহনের ধুলো আর ব্যস্ততা ভোগ করার পর রাজবীর আর বেলা অবশেষে মুখোমুখি হয় সেই কলেজ স্কোয়ার পার্ক, যেখান থেকে কারোর প্রেমের গল্পের সূচনা হয়, আবার কারোর ভাঙে হৃদয়। রাজবীরের পরনে রক্তবর্ণের লাল কুর্তা আর জিন্স। গত বছর রাজবীরের জন্মদিন উপলক্ষে বেলা তাকে এই উপহারটা দিয়েছিল, আর বেলার পরনে
একটা গাঢ় নীল রঙের লং কুর্তি আর সাদা ট্রাউজার। রাজবীর বলে খোলা চুলে তাকে বেশি সুন্দরী দেখায়, তাই খোলা চুলেই আসে বেলা। শীতের আরামদায়ক রোদের আলোয় বেলার শ্যাম্পু করা খোলা চুলের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়ে যায়। আজ প্রায় 2 মাস পর ওদের দেখা হচ্ছে। সারাদিন ভালো করে খাওয়া দাওয়া করা হয় না বুঝি? বুঝতেই পারছি। ফুচকা খাবি? না, তুই আমার কথার গুরুত্ব দিস না কেন রে? মানে কি কথার গুরুত্ব দিলাম না? শরীরের কি অবস্থা করেছিস খেয়াল করেছিস একবারও? ব্রিটিশদের একটা কথা আছে জানিস তো, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। শরীরকে অযত্ন করে কোনো কাজে এগোনো যাবে না। শরীরটা একটা মন্দিরের মতো, তার সেবা তো নিত্য প্রয়োজনীয়। অভাবের সংসারে আবার শরীর? যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় তাদের জন্য মন্দির, স্বাস্থ্য এসব বিলাসিতা। বেলা নিজের ব্যাগ থেকে কিছু টাকা বের করে রাজবীরের হাতে তুলে দিতে যাবে, এমন সময় রাজবীর বেলাকে থামিয়ে দিয়ে বলে, লাগবে না। কেন? আরে এই তো কিছুদিন আগেই দিলি, আবার কেন? আমাদের একেবারেই চলে না তা নয়, আমি ছাত্রছাত্রী পড়িয়ে ওই 1000 রোজগার করেই ফেলি। আর মায়ের ওই প্রকল্পের থেকে মাসে 500 টাকা ভাতা পায়, আর বোন 2টো টিউশন পড়ায়। ওতে মাস গেলে সব মিলিয়ে 1006 টাকা তো এসেই যায়। তাতে হয়ে যায়? কাকু কাকিমার ওষুধ, মুন্নির কলেজের ফিস, ইলেকট্রিসিটি বিল, এত কিছু সামলানোর পর আর কিছু থাকে? চলে যায় কোনো রকমে। একজন মাস্টার্স কমপ্লিট করা, এমএড পাশ করা, একসময়ের স্কুল কলেজের অন্যতম মেধাবী ছাত্র, এখন সকালে ধর্নাতলায় ফুটপাতে আর সন্ধেবেলায় টিউশন পড়ায়। সত্যি সমাজ কতটা নিচে নেমেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শুধু আমি নয় রে, আমার মতো হাজার হাজার প্রার্থীর এরকম অবস্থা। আর এই অবস্থা ঠিক হওয়ার কোনো লক্ষণ নেই। আর কাকুর বার্ধক্য ভাতার ব্যাপারটা, সেটা কি হলো? অনেকবার অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। ও, বুঝলাম। চায়ে চায় বলে লেবু চা। এই চা খাবি তো? চায় বলে লেবু চা। ও দাদা দাঁড়াও, 2টো চা দিয়ে যাও তো। কত টাকার দেবো? 6-এর আছে, 10-এর আছে। 10 টাকার 2 জায়গায়। এই যে দিদি ধরুন। দাও, আর এই নাও টাকাটা। রাজবীর গরম চায়ের কাপে চুমুক দিতেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে করিয়ে দেয় অম্ল লবণাক্ত লেমন টিয়ের সুঘ্রাণ। অনেক বছর হয়ে গেল সে কলেজ পাস আউট করার দিনে একসঙ্গে বন্ধুরা মিলে এই জায়গাটাতেই বসে লেমন টির স্বাদ উপভোগ করেছিল। আজ এতগুলো বছরের ব্যবধানে নতুন করে কলেজ স্কোয়ারে সেই লেমন টিয়ের স্বাদের সঙ্গে নতুন করে পরিচয় হয়ে বেশ আবেগী হয়ে উঠল রাজবীর। কি ভাবছিস? রাজবীর কিছু মুহূর্তের জন্য হারিয়ে যায় তার ফেলে আসা পুরনো দিনের রঙিন স্মৃতিমহলে, চাইলেও যেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কি হলো, কিছু বলছিস না যে? পুরনো দিনগুলো খুব মনে পড়ছে বেলা, জানিস তো? কোন দিনগুলো? সেই যে কলেজ থেকে এখানে এসে তুই, আমি, বিকাশ, পূজা, রাজু একসঙ্গে সবাই মিলে বাদাম ভাজা আর লেবু চা খেতাম, কত মজা হতো। হ্যাঁ, কতই না ভালো ছিল সেই দিনগুলো। বাই দ্য ওয়ে, তোকে একটা কথা বলার ছিল। বল। আমার বাবা সম্বন্ধ দেখছে। আচ্ছা? একটা সম্বন্ধ দেখেও ফেলেছে। ছেলে গুজরাটে থাকে, ডাক্তার।
বিয়ের পরে নাকি জাপান চলে যাবে। সেই সব নিয়েই বাড়িতে এখন কথাবার্তা চলছে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। ভালো মানে? অদ্ভুত তো। আমি কি তোর থেকে ভালো খারাপের বর্ণনা শুনতে চেয়েছি? অসহ্য। আমার জন্য নিজের ভবিষ্যৎ অন্ধকার করিস না। আমার এই অন্ধকার জীবনের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে ফেলিস না। প্রতিটা বাবা মায়ের তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন থাকে। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, তাই চাই না তুই আমার জন্য তোর বাবা মায়ের স্বপ্ন শেষ করে দিস। তাহলে আমার স্বপ্ন? তুই আর আমি একসঙ্গে যে স্বপ্নগুলো দেখেছি তার কি হবে? সব স্বপ্ন সত্যি হয় না বেলা। আমি অপেক্ষা করব, আমি তোর জন্য অপেক্ষা করব। কতদিন অপেক্ষা করবি? দরকার হলে সারা জীবন অপেক্ষা করব। তোর হাসি পাচ্ছে? আমি জানতাম না তো আমি একটা স্বার্থপর মেয়েকে ভালোবেসেছি। স্বার্থপর? বেলা, তোকে নিয়ে আমার অনেক গর্ব আছে, তাই আমি চাই না তুই নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য তুই নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস। বিশ্বাসঘাতকতা? তোর মনে হয় আমি তোকে ছাড়া সুখী থাকতে পারবো? সেটা নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? তোর মনে হয় তুই আমার সঙ্গে সুখী থাকতে পারবি? যাকে ভালোবাসি তার সঙ্গে সুখী হতে পারবো না? এটা তো তোর আবেগের কথা। বাস্তবটা অনেক কঠিন বেলা, সেটা তুইও জানিস খুব ভালো করেই। যখন বাস্তবতা সজোরে এসে ধাক্কা মারবে তখন এরকম অনেক আবেগ চাপা পড়ে যাবে। শখ আহ্লাদ তো তোর জলাঞ্জলি হবেই। তোকে নিয়ে সামান্য দীঘা যেতে হলেই আমার ভবিষ্যতের রোজগারের কথা ভাবতে হবে। আমি দীঘাও যেতে চাই না, শুধু তোর সঙ্গে সুখী হতে চাই রাজবীর। তুই পারবি না। মানুষের একটা স্ট্যান্ডার্ড থাকে জীবনযাপনের, তার থেকে নিচে নেমে মানুষ কখনো সুখী থাকতে পারে না। তুই যেভাবে বড় হয়েছিস তুই পারবি না। তোর পরিবার হাই সোসাইটির মানুষের সঙ্গে ওঠা বসা করে। ওরা কি বলবে? তাদের মেয়ে কার সঙ্গে সংসার করছে? টিউশন পড়ানো হয়তো বেকার। ভবিষ্যতে চাকরি না পেলে যদি রিক্সা চালিয়ে টাকা উপার্জন করি তখন কি বলবে? রিক্সাওয়ালা জামাই। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। আমি তোকে বাস্তব জীবনে সুখী দেখতে চাই। হ্যাঁ, আমার সঙ্গে সেটা কখনোই সম্ভব নয়। তাছাড়া পরিবারের মানুষগুলোকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তুই তোর পরিবার নিয়ে সুখে থাক। ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাস। থাক, আর এসব বলতে হবে না। অধিকারের রাস্তাগুলো যখন বন্ধ করেই দিতে চাইছিস তাহলে একেবারেই বন্ধ করে দে। বাই। কথাটা বলেই বেলা সেখান থেকে চলে যায়, আর পেছন ফিরে তাকায় না। বেলা চলে যাওয়ার পর রাজবীরের মুখে একটা হাসি খেলে যায়, একটা আবেগ মাখানো হাসি, যার কোনো বর্ণনা হয় না। রাজবীর চায় না বেলাকে তার জীবনের সঙ্গে জড়িয়ে তাকে কষ্ট দিতে। রাজবীরকে বিয়ে করে হয়তো হাসি মুখেই সবকিছু মেনে নেবে বেলা, কিন্তু সত্যিই কি কখনো সুখী হতে পারবে রাজবীরের এই অভাগা জীবনে? তাই হাজার পাথর বুকে চেপে বেলাকে এমন কঠিন কথাগুলো বলতে বাধ্য হয়েছে সে। মা, কি গো,
এত রাত হয়ে গেল, দাদা এখনো ফিরলো না তো। তোর দাদাকে একবার ফোন কর না। আমি ফোন করেছিলাম মা, সুইচ অফ আছে। আমার কি মনে হয় বলো তো, ওর ফোনে বোধহয় চার্জ নেই। ওই দাদা এলো মনে হয়। দাদা, কি হয়েছে তোর? কেন, কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, সামনে সামনে ঘরে আয়, আস্তে। উমা, মাথায় কি হলো? আরে অটোতে ধাক্কা খেয়ে মাথাটা একটু কেটে গেছে। তারপর ওখান থেকেই কিছু লোকাল ছেলে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কটা সেলাই পড়েছে আর কি। কি করে হলো? দেখে শুনে রাস্তা পার করিস না। আরে মা, তেমন কিছু নয়। কি একটু চিন্তা করতে করতে রাস্তা পার হচ্ছিলাম, খেয়াল করিনি তাই। এটা কোথায় হলো দাদা? ওই কাকুর গাছিতে হয়েছে। ওখানে একটা কাজ ছিল, তাই গিয়েছিলাম। তখনই। ঠিক আছে উন্নি, তোর দাদাকে ঘরে দিয়ে আয়। আমি খাবার গরম করে ঘরে দিয়ে আসছি। কষ্ট করে এখানে এসে খেতে হবে না। মুন্নি রাজবীরকে ঘরে শুইয়ে দিয়ে আসে। কিছুক্ষণ পর মা খাবার দাবার আনলে কোনো মতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ যে রাজবীরের ঘুম আসার কথা নয়। পরের দিন সকাল হতেই ধর্ণা মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় রাজবীর। এ কি, তুই এই অবস্থায় কি করে যাবি? আজকে আর যেতে হবে না। না মা, কত সমস্যা নিয়ে আমরা সবাই চেষ্টা করছি। একজনও অনুপস্থিত থাকলে আমাদের শক্তি বহুগুণ কমে যাবে। আর কিছু হবে না বাবু। ঈশ্বর আমাদের জন্য সুখ রাখেনি, সুখ রেখেছে শুধু কালোবাজারি করা রাজনীতির পান্ডাদের জন্য। আমরা আন্দোলনকারীরা আমাদের প্রাপ্য সম্মান পাই আর না পাই, এখন আর সেসবের কোনো দুঃখ নেই মা। এখন শুধু এইটুকুই চাইব, এতগুলো মানুষের যারা এত বড় ক্ষতি করে দিল, যাদের জন্য এত মানুষের অকালে প্রাণ গেল, তাদের কঠোর শাস্তি হোক। তা সে যত বড় রাজনৈতিক দলের প্রভাবশালী হোক না কেন। ঈশ্বর ওদের কখনো ক্ষমা করবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত। সামান্য কিছু খেয়ে আন্দোলনে সামিল হওয়ার উদ্দেশ্যে ধর্ণা মঞ্চে রওনা দেয় রাজবীর। সেখানে গিয়ে দেখে কিছু একটা গোলযোগ শুরু হয়েছে। একটু ভালো করে ভেতরে গিয়ে দেখে শাসক দলের কয়েকজন নেতা আগে থেকেই সেখানে এসে ভাষণ দেওয়া শুরু করেছে। মিডিয়াও সেখানে প্রস্তুত, যা অবশ্য ভীষণই অপ্রত্যাশিত। আমরা আপনাদেরকে বলছি, আপনারা একটু শান্ত হন, আন্দোলন বন্ধ করুন, এতে আপনাদেরই শরীর খারাপ করবে। আন্দোলন করে কেউ কোনোদিন চাকরি পায়নি, আর পাবেও না। আমি কুণাল দাস, আমি আপনাদেরকে বলছি, এবার আন্দোলন ছাড়ুন। কুণাল বাবু, তার মানে আপনি বলতে চাইছেন যে উচ্চ আদালতের পারমিশন নিয়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে তার কোনো মূল্য নেই? না, কোনো মূল্য নেই। সব কিছুর জন্য সময় দিতে হবে। তার জন্য এভাবে আন্দোলন করে সাধারণ মানুষকে হেনস্থা করার কোনো মানে হয় না। আজ প্রায় 2 বছর ধরে চাকরির প্রার্থীরা রাস্তায় বসে, আর কত সময় চাই আপনাদের? দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, রাস্তায় বসে আন্দোলন করে কিছু হবে না। কিন্তু আপনাদের দলের সুপ্রিমো তো এই আন্দোলন করেই আজকের। শাট আপ! আপনাদের মিডিয়াগুলোই যত নষ্টের গোড়া। এই বিরোধী দল আর মিডিয়া, আপনারা যতদিন থাকবেন আমাদের সাধারণ মানুষদের শান্তিতে থাকতে দেবেন না। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দেবে না, নাকি শাসক দলের সুবিধাবাদী নেতাদের শান্তিতে থাকতে দেবে না, সেটা তো ঠিক করবে জনতা জনার্দনই। মুহূর্তের মধ্যেই সেখানে আন্দোলনকারীদের শোরগোল হয়ে ওঠে চোর চোর স্লোগান। রাজ্য পুলিশ তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও আন্দোলনকারীদের ক্ষোভে বেশি সুবিধা করতে না পেরে সেই নেতা ধর্ণাস্থান থেকে
সরে যেতে বাধ্য হয়। আপনাদের কি মনে হয় সরকার এবার আপনাদের কথা ভাববে? আমাদের মনে হয় এই সরকার এতদিন যখন ভাবেনি, এখনো ভাববে না। তাহলে আপনাদের এতদিনের আন্দোলন বৃথা যাবে? আমরা একটা কথায় বিশ্বাসী, একদিনে না হলেও একদিন নিশ্চয়ই হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের আন্দোলন চলছে, চলবে। আপনারা শুনলেন বিশিষ্ট নেতা কুণাল দাসের কথা। তিনি বললেন আন্দোলন করে চাকরির সুরাহা মিলবে না। অন্যদিকে আন্দোলনকারীরা কোনোভাবেই মাথা নত করতে রাজি নয়। তাদের বক্তব্য, তারা তাদের প্রাপ্য সম্মান ছিনিয়ে নেবে। সরকার যদি মুখ তুলে চায় তাহলে ভালো, না হলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ক্যামেরাম্যান রাজেশের সঙ্গে আমি জিনিয়া। আপনারা দেখছেন জনতা জনার্দন টিভি। এই টানাপোড়েনের মধ্যেও আরও কয়েকটা মাস কেটে যায়। তবু আন্দোলনের ঝাঁজ বাড়লেও সরকারের কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায় না। আন্দোলনের ঝাঁজ যতই বাড়ে, পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রতিশ্রুতি, কিন্তু সুরাহা। বিরোধী দলগুলো এসেও অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাই নতুন করে আর কাউকে বিশ্বাস করতে পারবে না। সময় গড়িয়ে যায়, আন্দোলন করতে করতে আজ তারা ক্লান্ত। নিজেদের প্রাপ্য সম্মান আজ কিছু প্রভাবশালী মানুষের পদতলে। সমাজে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে কি? এই চায়ে চায়ে চা পানে ক্লান্তি দূর হয়। তাই ধর্ণা সভার পরে প্রায় দিনই সবাই পাশের চায়ের দোকানে এসে ভিড় জমায়। তবে আজ তার ব্যতিক্রম। সামনেই লোকসভা নির্বাচন, তাই আন্দোলন স্থগিত থাকবে। কিন্তু প্রতিদিনের মতোই আজকেও সেই চায়ের দোকানে যায় রাজবীর। ভাই, একটা চা দাও, লিকার দেবে? হ্যাঁ। আজকে তোমার মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন দাদা? ভোট আসছে, রাস্তায় রাজনৈতিক মিছিল হবে, তাই আর আমাদের আন্দোলন করা যাবে না। কোর্ট সেটাই নির্দেশ দিয়েছে, যা হবে সব ভোটের পরে। কি আর করবে বলো দাদা, শিক্ষিতদের মূল্য এখানে নেই। এই যে দেখো, আমি MA পাশ করে বাবার চায়ের দোকান চালাই, আর সন্ধ্যাবেলায় চপ, ফুলুরি, বেগুনি আর ঘুগনি বিক্রি করি। তা খোকা, এইভাবে তোমার সংসার চলছে? এক বৃদ্ধ ব্যক্তি চায়ে চুমুক দিয়ে প্রশ্নটা করলেন। তার পরনে একটি ধূসর বর্ণের হাফ হাতা ফতুয়া আর কালো ট্রাউজার, চোখে মোটা ফ্রেমের চশমা। চলছে মানে? দৌড়াচ্ছে গো দাদু, দৌড়াচ্ছে। এখন তো এটাই শিল্প গো দাদু। ভাগ্যিস বাঙালি চপ বেগুনি খায়। যা বলেছেন। অবাক হয়ে তাদের দুজনের কথাবার্তা শুনতে থাকে রাজবীর। কি ভাবছো হে খোকা? হ্যাঁ, আমাকে বলছেন? আর তো এখানে তুমি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না খোকা। তা করা কি হয় আন্দোলন? আগে হ্যাঁ। এ পোড়া দেশে জন্মেছো বাবা, কি আর করবে বলো? কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। একদম ঠিক বলেছেন। তা বলছি, বিয়ে করেছো? না না, এই তো অবস্থা, শিক্ষিত হয়েও বেকার ঘুরছি, তাই বিয়ের কথা ভাবিনি। সেজন্যই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। যাক, তোমার সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া গেল। তোমার বিয়ের গল্পও নেই, আমার বিয়ের গল্পও নেই। যাই হোক, আজ তবে আসি। কিরে, টাকাটা নিয়ে? বৃদ্ধ লোকটি চা পান করে সেখান থেকে চলে যায়। রাজবীরও আর দেরি না করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক এমন সময় তার মোবাইলে এমন একটা ফোন কল আসে, যা তার জীবনকে দিশেহারা করে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যালো দাদা। হ্যালো,
হ্যাঁ, কি হয়েছে? তুই কোথায় আছিস? আরে তোর গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে বলবি তো? সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু শেষ হয়ে গেল। মানে কি হয়েছে? বাবা মা বাবা মা কি হয়েছে? বাবা মার চুপ করে কেন আছিস? বল না কি হয়েছে। বাবা মা একসাথে সুইসাইড করেছে। না, এ হতে পারে না, তুই কি সব বলছিস? তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় দাদা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। এক মুহূর্তে রাজবীরের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পড়িমড়ি করে রাজবীর বাড়িতে গিয়ে দেখে বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। কয়েকজন পুলিশও সেখানে এসে উপস্থিত। তার মা বাবার মৃতদেহ চাদরে মোড়া। মা, বাবা, মা, বাবা। কান্নায় ভেঙে পড়ে সে। একজন পুলিশ অফিসার এসে বলেন, আপনার বাবা মা আত্মহত্যা থেকে কি সুইসাইড নোট লিখে গেছেন রাজবীরবাবু। আপনি কি সেটা পড়ে দেখতে চান এখন? রাজবীর তার মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সেই পুলিশ অফিসার এসে রাজবীরের হাতে একটা কাগজ তুলে দেন। রাজবীর কাঁপা কাঁপা হাতে সেটা পড়তে শুরু করে। বাবা, আমাকে ক্ষমা করে দিস। তোদের দুই ভাই বোনকে আমরা অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করেছি। অভাবের সংসার হওয়ার পরেও তোদের অনেক আদরে বড় করেছি। কখনো কোনো অভাব বুঝতে দিইনি। জানিস বাবা, আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। তুই অনেক বড় হবি, শিক্ষক হবি, কিন্তু পোড়া কপাল, এত যোগ্য হয়েও কিছু হলো না। তার উপরে তো তোদের বাবার দামি ওষুধ, এই টাকায় পেরে উঠছিলাম না। আমি জানি, আমি যদি বলতাম তুই দরকারে রিক্সা চালিয়ে হোক বা অন্য কিছু করে ব্যবস্থা করতিস, কিন্তু সেটা আমাদের জন্য আরো বেদনাদায়ক হতো। আমরা বেঁচে থাকতে তা দেখতে পারবো না। আমাদের স্বপ্ন অনেকদিন শেষ হয়ে গিয়েছিল, এখন একেবারেই শেষ করে দিলাম। আর পেরে উঠছিলাম না রে বাবা। এই অভাবের সংসার থেকে আমাকে আর তোর বাবাকে ভগবান কবে মুক্তি দিলে দুটো পেট তো কমতো। তাই আমরা চলে যাচ্ছি রাজবীর। আর তোদের বাবা শারীরিক আর মানসিক ভাবে অনেক কষ্ট পাচ্ছিল, তাই ওকে মুক্তি দিলাম। আমি এখনই তোদের বাবাকে বিষ খাইয়েছি, এবার নিজে খাও। আমাকে ক্ষমা করে দিস। বোনকে ভালো রাখিস। বোনের পড়াশোনা শেষ হলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিস। আমাদের আশীর্বাদ তোদের সঙ্গে সব সময় থাকবে। ইতি, তোদের মা। ছন্নছাড়া হয়ে যায় রাজবীরের জীবন। দেখতে দেখতে আরও একটা মাস অতিক্রম হয়ে যায়। আন্দোলন আর নিজের স্বপ্ন ভুলে আজ 1 মাস হলো রাজবীর রিক্সা টেনে সংসার চালাচ্ছে। চেষ্টা করেও সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। এই কঠিন পরিস্থিতি তাকে বারবার ব্যর্থ করেছে, কিন্তু সে তার একমাত্র বোনকে এখনো লেখাপড়া করায়। রাজবীরের মা তাকে বলে গিয়েছিল, বোনকে দেখিস,
ভালো করে পড়াশোনা করিয়ে ভালো ঘরে বিয়ে দিস। মায়ের শেষ কথাগুলো সে রাখতে বদ্ধপরিকর। এখন রাজবীরের জীবনে এই একটাই সংকল্প, তার বোনকে লেখাপড়া করিয়ে একটা ভালো ঘরে বিয়ে দেওয়া। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন রাতে বাড়ি ফেরে রাজবীর। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। আয়, ঘরে আয়। খেয়েছিস? আমি একা একা খাবো? 12টা বাজে। তো আরে এরকম করলে শরীর খারাপ করবে। আর তোর শরীর খারাপ করবে না? আমার দাদা সারাটা দিন বাইরে খেটে খেটে কষ্ট করবে, আর আমি বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেব। ভাবলি কি করে তুই? মেয়েটা পুরো মায়ের মতো হয়েছে। যা, হাত পা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। আসছি। রাতের খাওয়া দাওয়া সেরে রাজবীর নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে বাইরে অঝোরে বৃষ্টি নামে। ঘরের জানলাটা বন্ধ করে দে দাদা, খুব জোরে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। মুন্নি নিজের ঘরে চলে যাওয়ার পরে রাজবীর ঘরের দক্ষিণমুখী জানালাটা বন্ধ করে নিজের ক্লান্ত শরীরটাকে নরম বিছানায় এলিয়ে দেয়। বৃষ্টির ছাঁট জানালামুখী হওয়ায় জামার খানিকটা অংশ ভিজে গিয়েছে রাজবীরের। সারাদিনের ক্লান্তি তাকে এতটাই গ্রাস করেছে যে নিজের ভিজে পোশাকটাও বদল করতে ভুলে যায় সে। আগামীকাল রাজবীরের আরও একটা স্বপ্নভঙ্গের দিন, যদিও এবার আর রাজবীর ভেঙে পড়ে না। বিষণ্ণতাই যার নিত্য সঙ্গী, তাকে হয়তো নতুন কোনো আঘাতই ভাঙতে পারে না। ভাঙা মনকে আর কতবারই বা ভাঙা যায়। ক্লান্তি তখন রাজবীরকে ভীষণভাবে গ্রাস করেছে। এমন সময় তার বালিশের পাশে রাখা ফোন থেকে সুমধুর রিংটোন বেজে উঠতেই দুটো চোখের পলক খুলে যায়। একটা অজানা নাম্বার। হ্যালো, কে বলছেন? ভালো আছিস রাজবীর? খুব চেনা এই নারী কণ্ঠ। রাজবীর উপেক্ষা করার চেষ্টা করেও যেন বারবার ব্যর্থ হয়। এই কণ্ঠস্বর আজও তার বুকের বাঁ দিকে হৃদস্পন্দনকে খানিক মুহূর্তের জন্য অচল করে দেয়। কথা বলবি না? আজ শুধু তো কথাই বলতে চাই, সেই অধিকারও কি? ভালো আছি বেলা। উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ ইন অ্যাডভান্স। বদ্ধ ঘরের চার দেওয়ালের বাইরে মেঘ বর্ষণের মত্ততা নীরবে জানান দিয়ে যায় তার অন্দর মহলের নীরবতা। নিজের অজান্তেই রাজবীরের দুটো চোখ বেয়ে অশ্রুধারা নেমে এসে বালিশ ভিজিয়ে দেয়। কাল থেকে তুই একটা নতুন জীবন শুরু করবি। এটাই তো তুই চেয়েছিলি, বল রাজবীর? চেয়েছিলাম তো। রাজবীর, তোর মনে আছে তুই আমাকে একদিন বলেছিলি যতই ঝড় আসুক কখনো চোখের আড়াল হতে দেব না। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিগুলোও কেন যেন অপরিচিত হয়ে যায়, বল? পরিস্থিতির চাপ অনেক পরিচিত মানুষকেই অপরিচিত করে দেয়, আর এটা তো শুধুমাত্র প্রতিশ্রুতি। তোকে অনেক মিস করব রাজবীর। I will love you till the end of my life. এবার মায়া কাটিয়ে উঠতে হবে বেলা। এত মায়া ভালো নয়। শেষ বেলায় না কাঁদালে হচ্ছে না, না? আজকে যত পারিস কাঁদ। শুনেছি একসঙ্গে অনেকটা কাঁদলে নাকি প্রতি মুহূর্তের কান্না থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তি তো চাই, তুই চাস আমি যেন বিয়ে করে সুখী হই। তাই হাজার কষ্ট বুকে চেপে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি কাল, তাও আবার হাসি মুখে। কিন্তু দেখিস
একদিন আমি সুখী হবই। ব্যাস, এখানেই আমার হার আর এখানেই আমার জিত। আমি তোকে আবেগে নয়, বাস্তবে সুখী দেখতে চাই রে। একদিন এই আবেগও কেটে যাবে, জানিস তো। তুই সংসার করবি, তোর ফুটফুটে সন্তান হবে, একটা কি দুটো, স্বামী, সন্তান, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এইসব নিয়েই কেটে যাবে তোর সময়। কালকে তো আমার বিয়ে, পরের সপ্তাহে আমি তো ওর সঙ্গে জাপান চলে যাব, অনেক দূর। আর আর তোর সঙ্গে কথাও হবে না, কবে দেখা হবে তারও ঠিক নেই। তুই আমার সঙ্গে শেষবারের মতো একবার দেখা করবি প্লিজ? পারবো না রে, তোর প্রতি আমার অনেক মায়া জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কষ্ট করে নিজেকে শক্ত করে রেখেছি রে, আবার তা ভেঙে দিতে পারবো না। তবে কি আর আমাদের কোনোদিনও দেখা হবে না? ঈশ্বরের কাছে সবসময় চাইবো আর যেন দেখা না হয় আমাদের। এরপর যদি কখনো ভুল করে দেখাও হয়ে যায় আমাদের, প্লিজ মুখ ফিরিয়ে চলে যাস, কথা বলিস না যেন। আমার একটা রিকোয়েস্ট রাখবি রে, জাস্ট একটা। কি? তুই কলেজে যেমন সবাইকে কবিতা শুনিয়ে মাতিয়ে রাখতিস, আমাকে আমাকে একটা কবিতা শোনাবি শেষবারের জন্য? বেশ, শোনাবো। তবে তুই আমাকে কথা দে, কালকের পর থেকে তুই শুধু নিজের নতুন জীবনের কথা ভাববি। যাকে বিয়ে করতে চলেছিস তার প্রতি কমিটেড হবি। সময় লাগলেও নিজেকে তৈরি করে নেব। উথাল পাথাল হচ্ছে জানি, উঠছে প্রবল ঝড়, সেই ঝড়েতে দিশেহারা হচ্ছি যেন পর। হোক না যতই নিরস আমার রুদ্ধ কণ্ঠস্বর, কাল থেকে তুই হবি জানি অন্য কারো ঘর। ভালো থাকিস। আগেও একটা কথা বলে শেষ করতাম, আজও সেই একই কথা বলেই শেষ করব। শুভরাত্রি প্রিয়তমা। তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। শুভরাত্রি প্রিয়তমা, শুভরাত্রি প্রিয়তমা।